কি জানেন বা এই ব্যাপারে আপনাদের বক্তব্য আছে কিনা? আমি আসলে আমরা জানি না এই ব্যাপারটা, আসলে এইসব লেনদেনের ব্যাপারগুলো তো আমরা জানি না। এখন এগুলো কখনো এইসবের সাথে আমরা কখনো জড়িতও ছিলাম না, মানে উকিলের ব্যাপার কিংবা প্রশাসনিক ব্যাপারগুলোর সাথে আমরা কেমন একটা জড়িত ছিলাম না। তবে পুলিশের উপর আমাদের একটা আস্থা আছে। পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের উপর ওরা যেটা করবে অবশ্যই আমাদের পক্ষে করবে, ন্যায়ের পক্ষে করবে। কারোর সাথে কথা হয়েছে, মানে পুলিশ প্রশাসনের কারোর সাথে? পুলিশ প্রশাসনে যে তদন্ত কর্মকর্তা আছে এর সাথে কথা হয়েছে একটু আগেই। উনি বলছে আর কি, মানে ওকে রিমান্ডের জন্য আনা হয়েছে। আমি বললাম আমি আসবো নাকি, তখন বলি ঠিক আছে আপনি আসতে পারেন। আচ্ছা আচ্ছা। এমনি পুলিশের ঊর্ধ্বতন কারোর সাথে কথা হয়েছে বা মানে কোনো? হ্যাঁ, পুলিশ কমিশনার মহোদয়ের সাথে আমরা কথা বলেছিলাম। উনি যথেষ্ট পরিমাণ আন্তরিক আচ্ছা এবং উনি বলেছেন আমাদের লিগালি যতগুলো নিরপেক্ষ হবে যতটুকু আমরা আমরা আমাদের লিগ্যাল সাপোর্টটাই পাবো না ওর কাছ থেকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে, এই বিষয়টা কিন্তু ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক মানে ভাইরাল, জিনিসটা অনেক ভাইরাল হয়েছে। তো এখন অনেকে মানে মানে ওখানের মানুষজন মানে বেশিরভাগই আপনার ধরেন মিতুকে একটা মানে দোষী বলতেছে, বা আকাশ ভাইয়ের মানে বলতেছে উনি খুব ভালো মানুষ ছিল। তো এই এই বিষয়টা আপনাদের পরিবারে কোনো প্রভাব ফেলছে কিনা, মানে সামাজিক যোগাযোগ এই যে মানে এত মানে কথাবার্তা এই সে এগুলো আপনাদের মানে এখন তো আপনাদের মেন্টালি আসলে কন্ডিশনটা তেমন একটা ভাই ভালো না। হারাই ফেলছি, এখানে তো আর কিছু বলার নাই, কোনো কিছু চাওয়ার নাই, কোনো কিছু পাওয়ার নেই। মানুষ কি বললো না বললো এগুলো দিয়ে কোনো কিছু আসে যাওয়া নেই। কিন্তু সবচেয়ে ভালো কথা হচ্ছে সবাই যে আমার ভাইকে নিয়ে পজিটিভ কথা বলতেছে, আমার ভাই যে এত বড় একটা মানুষ ছিল, সবার কাছে জনপ্রিয় একটা মানুষ ছিল, এটাই আসলে ভালো লাগতেছে এই জিনিসটা। আজকে যেমন আইনজীবীরা আলাদাভাবে মানববন্ধন করছে, ডাক্তাররা করছে, সব সমাজ থেকে সব সোসাইটি দিয়ে করতেছে, এবং বিশেষ করে সাংবাদিক ভাইরা আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে, মানে এই জিনিসটা টোটালি আনবিলিভেবল। এবং এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। প্রাপ্তি বলতে এটাই, ভাই হারানোর পর প্রাপ্তি হচ্ছে মানুষের ভালোবাসাটা। এটাই। তো ভাইয়া, এই এখন আমি একটু পার্সোনাল আপনাকে প্রশ্ন করি, যদি আপনি বলতে পারেন আর কি এটা। আপনারা তো মানে ভাবি আসছিল আপনাদের সাথে, ছিল এখানে ছিল, এমনি মানে পারিবারিক ইয়েটা কি ছিল, মানে আপনাদের কন্ডিশনটা কিরকম ছিল, মানে তারা কি প্রায় কি ঝগড়া করতো মানে? না না, নেভার এভার। আচ্ছা। তাদেরকে না, আপনারা কোনো দেখেছেন হ্যাঁ, কিনা তাদেরকে এরকম? লাভ বার্ড কাপল বলা হতো। আমার বড় ভাইকে বউ পাগল বলা হতো। কখনো এদের মধ্যে কোনো কিছু ছিল না, সারাদিন ঘুরতো, বাইরে যাইতো, খাইতো। বড় ভাই স্ট্যাটাসে বলে দিচ্ছে আমি প্রচন্ড ভালোবাসতাম, তার নিয়ে ঘুরতাম ফিরতাম। ইভেন এত কিছু জানার পরও বড় ভাই আগে থেকেই জানতো, জানার পরও বড় ভাই 2 দিন আগে হচ্ছে ফ্লাইওভারে নিয়ে গিয়ে এতগুলো গোলাপ ফুল দিয়েছিল ভাইকে। ফেসবুকে হয়তো ছবিগুলো দেখবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সুতরাং ওদের মধ্যে ছিল না, ওদের মধ্যে যে জিনিসটা ছিল আপনারা কিছু দেখেছেন কিনা এই ধরনের কোনো কিছু না, শুনেছেন বা এই কখনো? ধরনের হ্যাঁ হয়তো মানে হালকা পাতলা তো স্বামী স্ত্রীর মধ্যে এগুলো হয়। আচ্ছা। এটা তো মনে করি ইগনোরেবল। হুম। এগুলো তো মানে ছোটখাটো, হ্যাঁ। ইয়া করা যায় না। হ্যাঁ, এগুলো তো ছোটখাটো, এসব তো যে কারোর সাথেই হয়, মা বাবার সাথে হয়, ভাই ভাইয়ের সাথে হয়। এগুলো এই ধরনের ওদের মধ্যে লাভ ছাড়া আমি কখনো কোনো কিছু দেখিনি আর কি। তারা ওরকম বড় করে কথা বলা, ঝগড়া, এসব আমি কোনো কিছু দেখিনি। আচ্ছা আচ্ছা। মানে হঠাৎই এটা মানে হ্যাঁ, এই আমি এই তো ঘটনা। থাকি না তেমন একটা, আমি শুনিও নাই। আম্মা কোনোদিন আমারও বিচার দেয় নাই, কোনো কিছুই বলে নাই। ওরা সবসময় ওদের মতো করে থাকতো, আচ্ছা ঘুরতো ফিরতো। আচ্ছা, মানে এই ঘটনার পরেই এটা আপনারা মানে জানতেন, হ্যাঁ, একটা শক মানে কি শকিং ব্যাপার শকিং আপনাদের? একটা হ্যাঁ ব্যাপার। হ্যাঁ। কারণ হচ্ছে বড় ভাই যে ও কতটুকু ভালোবাসতো, এটা হচ্ছে তার একটা উজ্জ্বল প্রমাণ। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তো হচ্ছে দেখলাম সবাই ইউটিউবে হচ্ছে কি করে, তার বউ কারো বউ কিংবা গার্লফ্রেন্ড এগুলো করলে সাথে সাথে এগুলো ফ্লাশ করে দেয়, মাইকদের করে, এই করে সেই করে। বড় ভাই কিন্তু এগুলো কাছে নিজে অ্যাবজর্ব করে ঠিক করতে চাইছিল, যাতে তার বউটা আমাদের কাছে, সমাজের কাছে বড় থাকে। কিন্তু শেষ পর্যন্ত যখন পারতেছে না, তখন তার এমন একটা ওয়েভ নিতে বাধ্য হয়েছিল, তার এমন একটা পরিস্থিতি সবাই মিলে ক্রিয়েট করে দিছে, ওইখান থেকে ব্যাক করার কোনো ধরনের অপশন ছিল না। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করি। আমরা একটা যে আপনার মৃত্যুর মানে ভিডিও দেখছিলাম লাস্টে, যে মানে সে স্টেটমেন্ট দিচ্ছে, মানে আমি এর সাথে অ্যাফেয়ার ছিল বিয়ের আগে, এই ভিডিওটা মানে কে করছে বা এটা কি আপনারা জানেন? এটা আমি ভিডিওটা কে, বাসায় রেকর্ডটা ছিলাম না। কে করছে? এখানে একটা রেকর্ড পুরুষ করলে তো পুরুষ কণ্ঠের অবশ্যই ব্যাপার। আমার মনে হয় এটা বড় ভাই করছে। হ্যাঁ, আমাদের মনে ঠিক আছে, হচ্ছে যে এটা অবশ্যই বড় ভাই করছে। কারণ হচ্ছে যে জিনিসটা বড় ভাই যদি এই জিনিসটা যদি এগুলো যদি না রাখতো, তাহলে আমরা আসলে সবাই মিলে বড় ভাইকে দোষারোপ করতাম। ওনাকে মানে তখন একটু মারধর করা ছিল, মানে ওটা ঠোঁটে বা ভাইয়ের রক্ত, আঙুলে হয়তো বা রাগের মাথায় হয়তো বা রাগের মাথায় আমি মারধর করছি কিনা জানি না, যে কোনো কারণে একটু ঠোঁট খাটতে পারে। ও যেমন ফর্সা, ওকে যদি মারধর করা হয়, ওরা যদি একটা চড় মারে, লালের মধ্যে লাল হয়ে যাবে, কিন্তু কালো দাগ হয়ে যাবে। আর ঠোঁট কাটা নিজে নিজে কামড় পরেও তো ঠোঁট কাটতে পারে। তো আর দ্বিতীয় কথা, এত কিছু জানার পরও মনে করেন সে যে সহি সালামতে গেছে, আমার মনে হয় এটা তো অনেক বড় কিছু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ হবিগঞ্জে কয়েক বছর আগের ঘটনা, তার কৃষকের ওয়াইফ এই এক লোকের সাথে এই পরকীয়ার একদম বিছনায় ধরা পেয়েছে। ওই কৃষক সাথে সাথে হচ্ছে তার বই কোপ দিয়ে কেটে হ্যাঁ ফেলছে। হ্যাঁ, পাহাড়তলিতে একটা ঘটনা ঘটেছে কিছুদিন কিছুদিন আগে, আগে, হ্যাঁ, মাথায় বাটাম দিয়ে বাটাম দিয়ে হ্যাঁ মেরে হ্যাঁ। মেরে ফেলছে। তাহলে চিন্তা করেন, এখানে
তার ভালোবাসার মানুষকে সে সুন্দর সহি সালামতে বাইর করে দিয়ে নিজে ওনার আব্বা নাকি আসছিল নেওয়ার জন্য। হ্যাঁ ওটা আমার আম্মা ফোন দিয়েছে, আমার আম্মা ফোন দিয়ে এনেছে, ওটা কোনো ঝগড়া করে না। তখন ডিসিশন ছিল মানে আমি এর সাথে থাকবো না, তুমি চলে যাবে, এই ধরনের একটা ডিসিশন? এরকম কোনো ডিসিশন না, আম্মা বলতেছে ওদের কাছে ঠিক করতে হচ্ছে না, বড় ভাই বলতেছিল তুমি যাই না, আম্মা বলতেছে না এখানে থাকলে হয়তো জিনিসগুলো আরো বড় হবে, ওদের ফ্যামিলি এনে যদি জিনিসগুলো সলভ করে যায়, এবং বলছিল তুমি যদি চলে যাও তাহলে আমি সুইসাইড করবো। তারপর সে বলতো তুমি সুইসাইড করলে করো, আমি তোমার এখানে থাকবো না। ওই আপনার ভাবি বলছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তুমি সুইসাইড করলে করো, আমি এখানে থাকবো না। এরটাইতে মনে একটু আঘাত পাইছে এগুলো তো হ্যাঁ মেন্টালি এত কিছু করার পর সে বোল্ডলি কথা বলছে। আপনার ভিডিওর লাস্টেটা দেখেন, সে যখন বড় ভাই যখন জিজ্ঞেস করতেছিল এই তুমি কি প্যাটেলের সাথে তোমার কি ফিজিক্যাল রিলেশন ছিল নাকি, তখন কিন্তু খুব স্ট্রংলি সে বলছে হ্যাঁ আমার সাথে ফিজিক্যাল ছিল। আমি ওর এক্সপ্রেশন কিংবা কথা বলার গিয়ে এটা দেখলে অ্যাগ্রেসিভনেস, হ্যাঁ রাগান্বিত একটা অ্যাগ্রেসিভনেস, তাহলে আপনি চিন্তা করে দেখেন একটা মানুষ অন্য একজনের সাথে পরে কে সে স্ট্রংলি কথাগুলো বলতেছে, এবং এটা একটা হাজবেন্ডের উপরে কি রকম ইফেক্ট করবে। আবার কিংবা তার ভিডিও চ্যাটিং গুলো তো অনেক কিছু এবং একজন হাজবেন্ডকে যখন হচ্ছে সে দেখবে আরেকজনের সাথে এভাবে কথা বলতেছে, তাহলে একটা হাজবেন্ড কি কখনো মেনে নেওয়া সম্ভব? আমি তো মনে করি না পার্সোনালি। আচ্ছা আকাশ ভাইয়ের মোবাইলটা তো আমরা পুলিশে বরাবর একটা লিখিত অভিযোগ দিছি, পুলিশের ওসি বরাবর। আর এটা ওই যে আমার যতটুকু ছোট ভাইয়ের কাছে মোবাইলটা ছিল, এবং 9টা-10টার দিকে হচ্ছে আপনার পুলিশ এটা আলামত হিসেবে সিজ করে নিয়ে যায়। তো সুতরাং এরপরে আমরা জানি না কি হয়েছে, আমরা পরবর্তীতে এটা পুলিশ বরাবর একটা হচ্ছে আমরা লিখিত অভিযোগ দিছি এই কেন হচ্ছে এই জিনিসটা ডিলিট হলো, এবং ওনারা বলছেন যেটা এটা ফরেনসিকে পাঠানো হবে কেন ডিলিট করা হয়েছে, আবার রিকভারও না করার সুযোগ আছে। আর এটা তো মনে হয় ইউনিভার্সাল সবার কাছে আছে, কারণ তদন্তের সাথে তো জিনিসগুলো দরকার আছে, আমরা মনে দরকার। আর দ্বিতীয়ত সারা সবার কাছে আছে, স্ক্রিনশট থেকে সবকিছু, লিংক থেকে শুরু করে সবকিছুই আছে এটা। আচ্ছা না মানে এটা বলতে চাচ্ছি যে মানে এটা সরানোর পিছনে কোনো কারণ আছে কি? অবশ্যই হয়তো কেউ না কেউ এটা তো সরাইছে, হয়তো কেউ হ্যাক করে সরাইছে, কারণ ওর বোন ইঞ্জিনিয়ার, ওর বোন বুয়েট থেকে পাস করছে, ওর বন্ধু বান্ধব ফিউচার ইঞ্জিনিয়ার থাকবে, তো সুতরাং এখান থেকে ডিলিট করে তো আমার মনে হয় না নট এ বিগ ডিল বর্তমানে। আচ্ছা ভাইয়া আমরা একটা জিনিস দেখলাম যে ওই যে মিতুর মানে বোন, কি ওনার নামটা ঠিক আমার মনে নেই, বোন উনি ছোট বোন ওনার যেটা আপনার মামলা করছেন যার নাম দিয়েছেন আলিশা, হ্যাঁ আলিশা, আলিশা কি ছোট বোন? আমি ঠিক ছোট বোন। আচ্ছা ছোট বোন, উনি মনে হয় ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে মনে হয় আপনাদের ওই বিষয়টা নিয়ে, পুরো না এটা মেজো বোন দিছিল। আচ্ছা যাই হোক, তো উনি মানে দিছে, আপনারা তো দেখছেন জিনিসটা, তো উনি অনেক কিছু ডিফেন্ড করার চেষ্টা করছে ওনাদের এই মানে পৃথিবীতে, তো এটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? এটা সে কেন করছে এটা আমরা জানি না, হয়তো তার বোনকে বাঁচানোর জন্য। তবে সে যে এই যে তার বোন যে বিভিন্ন পরকীয়া করতো এইসব ব্যাপারগুলো সে জানতো, এবং সবচেয়ে বড় কথা তার ফ্যামিলি মেম্বার্স, মা বাবা বোন সবাই জানতো, এবং এই মেয়েটাই ছিল হচ্ছে বড় ভাইয়ের টেকনিক্যালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করতো ওদের ফ্যামিলির মধ্যে, ঠিক আছে। ওদের এখন এই জন্য কিন্তু আমরা ওকে কিন্তু মামলায় রাখিনি, 2 নম্বর বোনটাকে মামলায় রাখিনি। তার ছোটটাকে কেন রাখছেন ওইটা মানে ওটা রাখা? ছোটটা হচ্ছে বড় ভাইকে বিভিন্ন ভাবে টর্চার করতো, এই বড় ভাইকে ফোন দিয়ে থ্রেট দিত, এই তুই আমার বোন রে এই করে ফেলছিস, সে করে ফেলছিস, বিভিন্ন মেসেজ পাঠাইতো, এগুলো নিয়ে থ্রেট দিত, এবং বড় ভাইকে মেন্টাল টর্চার করতো। সে কি বাংলাদেশে? সে বাংলাদেশে না, আমেরিকায়। এবং একদম ছোট মানুষ যখন তার বড় বোনের হাজবেন্ডকে এরকম করে টর্চার করে, তখন এটা কোনো হাজবেন্ডের পক্ষে মেনে নেওয়া সম্ভব না, ঠিক আছে। এমন এই জন্য তার বোনকে বাঁচানোর জন্যই হয়তো বিভিন্ন এগুলো দিছে, এবং তার বোনের তারও বিয়ে ঠিক হয়েছে সৌনিক নামে একটা ছেলের সাথে, এবং আপনারা দেখবেন হচ্ছে যে জিনিসটা ওইখানেও যেরকম 35 লাখ টাকা কাবিন ধরা হয়েছিল, ওই মেয়ের ক্ষেত্রেও কিন্তু 35 লাখ টাকা কাবিন ধরা, এগুলো নিয়ে কিন্তু অনেক বার্গেনিং চলতেছিল, বিয়ে ভেঙে যাওয়ার উপক্রম ছিল মেজরটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি ঠিক হয়েছে এটা? এখন তো এটা হচ্ছে ঠিক হয়েছে বলতে আমি তো জানি না, এটা বড় বাইরে বসছিল ওই 35 একটা মেল হয়তো আপনারা দেখবেন এটা বাজারে, এই যে সোশ্যাল মিডিয়াতে দেখবেন, যেখানে হচ্ছে ওর বাবারা পাঠিয়েছিল, যেখানে বলা হয়েছিল এই কাবিনটা একটা সোশ্যাল স্ট্যাটাস। কাবিন তো কিন্তু সোশ্যাল স্ট্যাটাস না, কারণ কোনো সোসাইটি তো একটা ইসলামিক ধর্মীয় সামর্থ্য অনুযায়ী টাকা ধরা হয় মেয়ের জন্য, ওর ভবিষ্যতে চিন্তা করে, এটা সোশ্যাল স্ট্যাটাস না। তো সুতরাং ওরা এটাকে ব্যবসা হিসেবে এস্টাবলিশ করে, ওরা প্রত্যেক মেয়ের জন্য চাইছিল এরকম একটা হিউজ অ্যামাউন্টের টাকা ধরবে, পরবর্তীতে ওরা আমেরিকা চলে যাবে, আমেরিকা চলে ডিভোর্স দিয়ে দেবে, ডিভোর্স দিয়ে ওরা টাকা উদ্ধার করবে, এরকম কিছু কিছু মানুষ আছে, বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে এগুলো দেখা যায়। আমরা সিলেটে লন্ডনে যারা ক্ষেত্রে জিনিসগুলো দেখবেন, ওদের কাজ হচ্ছে দেশের বাইরে থাকে, দেশে এসে বিয়ে করা, বিয়ে করে পরে তালাক দিয়ে আমার টাকাটা উদ্ধার করে, এটা হচ্ছে এক ধরনের ব্যবসা, চিটার। আচ্ছা 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 ভাই, এই কথার প্রেক্ষিতে বলি, ওই আকাশ ভাই যে স্ট্যাটাসটা দিছিল ওইখানে আমরা জানতে পারলাম যে উনি বিয়ের আগেই জিনিসটা জানতে পারছে যে ওনার ওই যে মৃত্যু অ্যাফেয়ার আছে বিভিন্ন ছেলের সাথে,
তো উনি বলছে যে আমি তখন আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে দিয়েছি, আমি তখন মানে পারিবারিক একটা ইয়ার ভয়ে আমি জিনিসটা করলাম। কিন্তু তখন উনি জানা সত্ত্বেও এই 35 লাখ টাকা কাবিনটাতে রাজি হলো কেন? এটাতে তখন 35 লাখ টাকা কাবিন তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো কি ভালোবাসা এখানে। আচ্ছা আপনার যদি আজকে 1 কোটি টাকা থাকে কিংবা কোটি কোটি টাকা থাকে, আপনার বউকে কি আপনি মার্সিডিজ গাড়ি কিনে দিবেন না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ আপনার গাড়িকে আপনি ফ্ল্যাট কিনে দিবেন না? এটা তো ভালো এটা তো থেকে ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ বড় ভাই তো কখনো চিন্তা করে না যে ওদের মাইন্ডে ঢুকে চিন্তা করে না এটা ব্যবসা ফন্দি ছিল। বড় ভাই চিন্তা করছিল এটা আমার বউ। বা ওনার 35 লাখ হ্যাঁ টাকা ওনার মাইন্ড এটাও ছিল যে আমি তো ছাড়বো না, আমি না ছাড়লে আমি যত 35 টাকাই লাখ দিই টাকা হ্যাঁ কি 50 লাখ টাকা আমার সবকিছু তো তার। হ্যাঁ ইভেন বড় ভাই যা টাকা পয়সা ছিল সবকিছু ওরা খরচ করছে না, ওরা তো খরচ করছে। আমরা তো আমি তো এখানে থাকি না, আমার ছোট ভাই প্রিমিয়ারে পড়ে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তারপর আমি থাকি সিলেট, আমি আমার নিজের মতো করে চলি, আচ্ছা আমার নিজের সামর্থ্য দিয়ে চলি। আলটিমেটলি সব টাকা তারাই খরচ করছে। তো ইভেন এই যে আপনি ফটোগ্রাফার বিল দিচ্ছে শুধুমাত্র 5 লাখ টাকা বিয়ের সময়। হ্যাঁ হ্যাঁ আমরা ভিডিও দেখছি আসলে। যে ফটোগ্রাফি হ্যাঁ ফটোগ্রাফি কাজগুলো দেখলে আমরা বুঝতে হ্যাঁ পারি কি হ্যাঁ পরিমাণ ভালো টাকা খরচ করছে। এটা আপনার মাও বলছে যে অনেক টাকা খরচ করে বিয়েটা বিয়েটা করছে। এই তো প্রচুর টাকা খরচ হচ্ছে। আমরা ভিডিওটা দেখছি ইউটিউবে। কিংবা স্টেজ গুলো দেখলে বুঝবেন একদম হাই প্রোফাইল এলিট ক্লাস ফ্যামিলি। যে ফটোগ্রাফারটা করছে ওই কিন্তু আপলোড দিছে ওর চ্যানেলে, আমরা দেখছি। আমরা মনে করি আমরা তো লোয়ার মিডল ক্লাস একটা ফ্যামিলি, আমরা অত বেশি না, আমরা উঠতেছি। আমরা এটাও শেয়ার করেন, আমার বাবা আমরা খুবই গরিব ছিলাম, আমার বড় ভাই ডাক্তার হচ্ছে, আমিও ডাক্তার হয়েছি, ছোট ভাই হচ্ছে, আমরা জাস্ট এখনো উঠতে ফ্যামিলি, এখনো এস্টাবলিশ আকাশ ভাই বলছে এটা ভিডিওটাতে বলছে আমরা জাস্ট উঠতে ফ্যামিলি এখন। তো সুতরাং ওটা কি একটা প্রভাব ফেলছে? মানে আপনি কি মনে করেন এই 35 লাখ টাকা কাবিনটা কি এখানে একটা প্রভাব কি ফেলে? কাবিন 35 লাখ টাকা এটা একটা তেমন মনে হয় না তেমন একটা প্রভাব ফেলছে। যে হচ্ছে 30 লাখ টাকা 40 লাখ টাকা খরচ করে বিয়ে করতে পারছে তার জন্য 35 লাখ টাকা তেমন একটা ব্যাপার না। বাট এটাও একটা ফ্যাক্ট, যখন সে বড় ভাই বুঝতে পারছে এটা ব্যবসা করছে, তার ফ্যামিলি প্রতারণা করছে, তার সাথে তার পুরো পরিবার যাদেরকে ফ্যামিলির মতো করে ইয়া করছে। বড় ভাই আমাদের বাসাচ্ছে যখন বড় আম্মা, ওদের কোনো ছেলে নেই, আম্মা বলছে আপনাদের যেহেতু ছেলে না, আপনারা 3 মেয়ে, আমার ছেলে আপনার ছেলে, আমার 3 ছেলে, আমার যেহেতু মেয়ে নেই, আপনার মেয়ে আমার মেয়ে। তো বড় ভাইকে বলে দিছি তুই আমাদের চেয়ে ওদেরকে বেশি টাইম দেয়। এখন বড় ভাই যখন এগুলো যখন জ্ঞান করছে তখন এই জিনিসগুলো মেনে নিতে পারে নাই। তারপরে সে তার ফ্যামিলির মার সাথে কথা বলছে, বোনদের সাথে কথা বলছে, সবাই টর্চার করছে। ইভেন তার মা একটা স্ট্যাটাসে বলছে আমি তো প্যাটেলের সাথে শুইছি। তো কি হইছে? মা বলছে হ্যাঁ আমিও প্যাটেলের সাথে শুইছি। প্যাটেল তো আমেরিকা থাকে বলে না? হ্যাঁ ওই আপনার ভাবে আমেরিকা যাওয়ার পরে মনে হয় ওর সাথে অ্যাফেয়ারটা। যে প্যাটেলটা কি লয়ার ওখানকার? ওখানে লয়ার কিনা আমি জানি না, ওইখানকার ইন্ডিয়ান একজন নাগরিক, সে ওখানে। এখন এই দিকটা যদি আসি তাহলে আমি চিন্তা মানে আমার এটা পার্সোনাল অপিনিয়ন, হয়তো বা প্যাটেল থেকেও তারা কোনো আর্থিক সুবিধা বা অন্য কোনো সুবিধা। হ্যাঁ প্যাটেলকে ওরা বলছে হচ্ছে আনমেরিড। আচ্ছা প্যাটেলকে যেটা বলছে মানে আমার মেয়ে বড় ভাই unmarried একটা কনভারসেশন হয়েছে প্যাটেলের, যখন জানতে পারলো তখন ওরা বের করলো, তখন প্যাটেলের এখানে বের হয়েছে। ওখানে মিতু সরাসরি লিখছে, বলছে আই এম এক্সট্রিমলি সরি, আই ডোন্ট নো অ্যাবাউট হার, শি টোল্ড মি শি ওয়াজ আনম্যারিড। আচ্ছা আচ্ছা, তাহলে এই জিনিসগুলো থেকে আসলে তাহলে এটা তাদের একটা পারিবারিক মানে ব্যবসা বলা যায়, বা র্যাকেট বা একটা সবাই মিলে একটা পারিবারিক ব্যবসা। নাহলে আপনি চিন্তা করে দেখেন যেখানে ভালোবাসার সম্পর্ক থাকে এখানে দান তেমন একটা বড় বিষয় না। ওদের পরবর্তী ছোট মেয়ের যখন বিয়ে ঠিক হয়, ঠিক ওইখানেও কিন্তু 50 লাখ টাকা, মা বলা হচ্ছে 50 লাখ টাকা, পরবর্তীতে এটা বার্গেনিং এর মাধ্যমে 25 লাখ টাকা আছে। আমাদের ক্ষেত্রেও সেম, আমাদের মধ্যে সেম ছিল, মা আসার পরে বলে 50 লাখ টাকা, পরবর্তীতে বলে। আমার কথা হচ্ছে ভালোবাসার সম্পর্ক থাকলে এখানে টাকা একটা ফ্যাক্ট না, এখানে হচ্ছে সম্পর্কটা। তাহলে তুমি আমার ভাইকে মেনে নিছো কেন? কিংবা তোমরা 9 বছর 2009 থেকে রিলেশন, 2016 বিয়ে করছে, তাহলে অলমোস্ট 7 বছর রিলেশনের পরে তারা বিয়ে করছে। তাহলে অলমোস্ট 7 বছরের পরে যদি একটা রিলেশন করার পরে বিয়ে করে, এখানে টাকা তো না। হ্যাঁ ফ্যাক্ট হওয়ার কথা। তো উনার মানে বাবা কি এই বিষয়গুলো জানতো, বা উনি কোনো মানে কোনো কিছু বলেন না? বাবা হচ্ছে ব্যাকবোনলেস একটা মানুষ। কিছু ব্যাকবোনলেস মানুষ থাকে না, যারা হচ্ছে ধান্দা কন্ট্রাক্টররা তো বুঝেনি, কন্ট্রাক্টর টাইপটা চেষ্টা টাইপ মানুষ বিশেষ করে। উনি কন্ট্রাক্টর, উনি বউয়ের কথা ওটা বউ অন্য জনের সাথে খুইলে কিছু বলে না, এটা বললেও কিছু বলে না, বা তার মেয়েরা তার সাথে চিল্লাফাল্লা করে সবাই চিল্লা। সে হচ্ছে ব্যাকবোনলেস একটা মানুষ। সে হচ্ছে যখন বিভিন্ন ঝামেলা করতো সে আমারে ফোন দিত না, আমার ফোন দিত, বড় ভাইয়ের ফোন দিত, বড় ভাই বিভিন্ন মাধ্যমে আমরাই সলভ করে দিতাম, ওদের আর কোনো কিছু জ্ঞাত ছিল না। এই হচ্ছে অবস্থা। ওনার আব্বাকে জানার পর ওনার আব্বা যেটা এখানে ওনাদের ফ্যামিলিতে ওনার মাই হচ্ছে মানে সব হত্যা করতে, উনি যেটা বলে ওইটাই হয়। ওনার মেয়ে সংসার না করতে পারা এবং বড় ভাই সুইসাইড করার পিছনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করছে হচ্ছে তার মা, ঠিক আছে। এবং তার মা হচ্ছে একদিন বড় ভাইয়ের সাথে, যে মৃত্যু বড় ভাই শুয়েছিল পাশে, ওইখানে মৃত্যুর সাথে একবার ভিডিও চ্যাটে সে বলতেছে, ফোনে কথা বলা, এখানে বলছে তোর তো ওই যে যখন ও বড় ভাই যখন এইসব ম্যাটারগুলো তার ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসকাস করলো,
বলতো তোরা তো সবাই বেশ্যা বলতেছে, আমিও তো যে তখন ওর মিমো যে মেজমনটা সে বলতেছিল আর কি, এই এইসব জিনিস কেন তোমরা প্রশ্রয় দিচ্ছ, মাকে বলতেছে কিংবা মিতুকে বলতেছে কেন তুমি এইসব জিনিসগুলো করতেছো, তোমার হাজবেন্ড থাকার পর এত ভালো একটা ছেলে এইসব থাকার পরও, ঠিক আছে। তখন ওর মা বলতেছে এই ধরনের মেয়ে বোনের পরিচয় দেওয়ারই দরকার নেই, এদের এইরকম বোনরা বোন বলে পরিচয় দেওয়ার দরকার নাই। তোরা যেমন সবাই বেশ্যা বলতেছে, আমি তো বেশ্যার মতো করে ওরা জন্ম গেছি। এগুলো পুরোপুরি সব ভিডিও থেকে শুরু করে সবকিছুই আছে। তা এগুলো এগুলো চিন্তা করতে, হাজবেন্ড পাশে শুয়ে আছে, তার পাশে হচ্ছে মেয়েকে বলছে, এগুলো কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব? তো আস্তে আস্তে এই জন্য বড় ভাই একটা জায়গায় মিতুকে লিখে পাঠাচ্ছে, তুমি আমাকে তিলে 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 মেরে ফেলাচ্ছে, তুমি আমাকে একবারে মেরে ফেলো। ইভেন লাস্টে যাওয়ার সময় বলতেছে মিতু তোমরা ডিভোর্স নিয়ে নাও, বলছে আমি ডিভোর্স দিব না, মিতু আকাশ ডিভোর্স দিবে। ওই যে টাকাটা পাবে, হ্যাঁ ওর একটা ও যে বিদেশ চলে যাবে, পেটালের সাথে ফুর্তি করবে টাকা দিয়ে। এখন বড় ভাইয়ের মাথায় হয়তো এই জিনিসটা আসছে, আমার বউ যাবে, আমার টাকাও যাবে, আমার মান সম্মান যাবে, আমার ভালোবাসাও যাবে। যখন আমি রাতে আমি যখন রাতে বিছনায় ঘুমাবো, মিতু তখন আরেকজনের সাথে ফুর্তি করতেছে। এই জিনিসগুলো কারো পক্ষে, একজন যে একটা মানুষ গভীরভাবে ভালোবাসে তার পক্ষে কখনো মেনে নেওয়া সম্ভব না। আপনি চিন্তা করেন, আপনি যদি কখনো যদি অ্যাফেয়ার করে থাকেন, আপনার গার্লফ্রেন্ড কারোর সাথে যদি ফোনে কথা বলে, এটা নিয়ে তো মানুষ ডিসকাস করে। আর একটা ফিজিক্যাল রিলেশন চেয়ে বড় কথা হচ্ছে যখন বড় ভাইকে একটা স্ট্যাটাসে এইভাবে আছে, যেটা হচ্ছে আমি তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করা অবস্থায় আছি, কিন্তু আমার হার্ট বিট করতেছে তোমার জন্য, পেটেলের জন্য, এই ধরনের মেসেজ পাঠানো আছে পেটেলকে। তো এই ছেলে যখন শুনবে একজন ফিজিক্যাল হাজবেন্ডের সাথে ফিজিক্যাল রিলেশনে থাকা অবস্থায় আবার মেসেজ পাঠাচ্ছে, হার্ট বিট করতেছে আরেকজনের নাম। তো জিনিসগুলো তো একজন প্রকৃত পক্ষে ভালো মানুষ কিংবা একটা ছেলের পক্ষে, আত্মমর্যাদা সম্পন্ন ছেলের পক্ষে কখনো মেনে নেওয়া সম্ভব না। জিনিসটা হচ্ছে এটাই। এবং ওরা পরিস্থিতি বাধ্য করছে না হয় মরো না হয় দাও। এবং বড় ভাই যাওয়ার সময় ইভেন্ট এটাও বলতেছিল তুমি চলে গেলে আমি সুইসাইড করবো, তাও কিন্তু সে চলে গেছে, বলে না, সে বলছে সুইসাইড করলে করো, তাকে টোটালি বাধ্য করছে। মানে তার কোনো ইমোশনই ছিল না, কোনো ইমোশন না থাকলেও তো ভাই একটা কথা, বড় ভাই যখন কথা না তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তোমার ছাড়া আমি থাকবো না, তোমার জন্য আমি দেশে আসছি, আমার বিয়েতে নেওয়ার দরকার নাই, আমি দরকার ঢাকায় থাকবো, তোমার সাথে থাকবো, এইসব কথাগুলো কেন তাহলে? এগুলো অবশ্যই ছলো না। ও চাইছে। আর দ্বিতীয় কথা, আর একটা বিবাহিত মেয়ে তার সাথে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার্সের জিনিসগুলা কখনো কি তার মোবাইলে রাখবে? আপনার কি মনে হয়? ইচ্ছে করে রাখছে। আপনি যদি কারোর সাথে যদি রিলেশন করেন, আপনি কেমন মোবাইলে রাখবেন? বউ দেখবে কিংবা গার্লফ্রেন্ড দেখবে, মনে করেন ইচ্ছে করে রাখছে, এটা ইচ্ছে করে রাখছে যাতে তারা বড় ভাইয়ের পক্ষ থেকে জিনিসটা দিয়ে হ্যাঁ, বড় ভাই তাকে ভালোবাসছে, মন থেকে ভালোবাসে, জানি তার সাথে ইয়েতে সে বারবার বড় ভাই তাকে বলছে তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি আমাকে ক্লিয়ার কাট করে বলো, তোমার যদি কাউকে ভালো লাগে থাকে তাহলে আমার ক্লিয়ার কাট করো, কিন্তু আমার সাথে চিট করবে না, আমার সাথে মিথ্যা কথা আমার সাথে চিট করবে না, আমার সাথে মিথ্যা কথা বলবে না। বড় ভাই আমরাও যখন মিথ্যা কথা বলতাম আমাদেরকে উপরে গরম হয়ে যেত সেই লেভেলের, কখনো মিথ্যা কথা সে পছন্দ করতো না। না, এটা আমরা তো পাইছি। এবং কোচিং এর বিভিন্ন স্টুডেন্ট যারা ছিল সবাই কিন্তু কথাটা বলছে। এবং আমার একটা ফেসবুক ফ্রেন্ড, আমি আপনাকে বলি, ডাক্তার, সে আমাকে বলছে আমার কাছে ভাই তো খুব ভালো মানুষ ছিল, আমাকে বলছে আমি যখন নিউজটা করতেছি সারা বাংলাদেশে বড় বড় স্কুল আছে। এবং একজন টিচার কখনো এত 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 শুভাকাঙ্ক্ষী, সুতরাং আমার মনে হয় না এত সহজে একটা ডিসিশন সে নিতে। এবং সে যে ডিসিশনটা নিছে সে আসলে আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য গেছে। সে এখানের কোনো কারোর কাছে আশ্রয় পায়নি, কারোর কাছে শুধু এখানে আমাদেরকে কিছু বলা নাই, কারণ হচ্ছে অ্যাফেয়ার করে বিয়ে করছে। হয়তো তার বন্ধু বান্ধব তারে বলবে এতটুকু এই করছিস কেন, আমরা হয়তো ইয়া করবো, স্বাভাবিক, তার সোশ্যাল একটা স্ট্যাটাসটা চলে যাবে। পরে সে বলছে একমাত্র আল্লাহ তার আশ্রয় দিতে পারবে, সে আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য এই কাজগুলো করছে। আচ্ছা ভাই, আপনারা তো যে মামলা করছেন যে ওখানে ওই মাহবুব ছেলেটাও আছে, মাহবুব না, যেটা আগে কুমিল্লায় মানে কলেজে মেডিকেল কলেজে ছিল, এখন এদের মানে এদের ধরতে পারবে বা এদের নামগুলো কেন আসলো? এই যে এদের তো মাহবুব বিভিন্ন পরকীয়ার সাথে জড়িত ছিল। ওরা কি আকাশ ভাইকে কোনো মানে মাহবুব কি পার্সোনালি আকাশ ভাইকে কোনো মেসেজ বা এই ধরনের কিছু তার সাথে? ছবি টবি সবগুলো তো মাহবুবের। আচ্ছা, তো এই যে আমরা হয়তো ধারণা করতেছি এখনো তার সাথে যোগাযোগগুলো আছে। আচ্ছা, ঠিক আছে। বড় ভাই হয়তো আশঙ্কা করছে, কারণ হচ্ছে স্বাভাবিক একজন এরকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকলে ওদের সাথে থাকেই, আর যে মেয়েটা যে লেভেলে থাকতেই পারে তার থাকাটা তো স্বাভাবিক। তো এখন আমরা তো বাইরের সবকিছু ডকুমেন্টস তো ডাটা আমাদের কাছে নাই, তো এবং সেই জন্য আমরা মাহবুব করছি, কারণ হচ্ছে মাহবুবরা জানতো ভাইয়ের সাথে ওদের একটা রিলেশন ছিল, রিলেশন ছিল, যেহেতু একই মেডিকেল আছে। এবং ভাইয়ের স্টুডেন্ট মোটামুটি সব মেডিকেলে প্রত্যেক ব্যাচে 7, 8, 10, 20 জনের উপর করে আছে। তো তাহলে অবশ্যই তারা ইন্টেনশনালি
ইয়া করছে। এখন আচ্ছা, ওখানে মাহবুবরাও জড়িত থাকতে পারে এই সব কিছুর পিছনে। এই মিতু আর মিতুর বোন যেটা মামলাতে আছে, উনারা তো ইউএসএ তে, উনাদের মানে ধরার কোনো কি মানে ইন্টারপোলের সাহায্য বা এই ধরনের আমরা পুলিশ প্রশাসনের কাছে এটার জন্য ইয়া করব। আর কারণ যেহেতু আপনি বলছেন যে মাই হচ্ছে সবকিছু মাস্টারমাইন্ড, উনাকে তো অবশ্যই পুলিশের সাথে আমরা কথা বলবো, সাজাটা পাওয়া দরকার। পুলিশের সাথে কথা বলবো, ওনারা বলছেন ওনারা ব্যবস্থা নেবেন, আর দেখি ওনারা কি ব্যবস্থা নেন এটার উপর ডিপেন্ড করে আমরা আগে যাবো আর কি। শেষ প্রশ্ন করি, এখন আপনাদের আসলে এটা আমি জানি আপনি বলবেন, তবুও মানে আপনার মুখ থেকে বলতে হবে, তো এটার মানে বিচারটা কি চান আপনার, সরকারের কাছে কি দাবি করেন এই বিষয়ে? প্রথম সরকারের কাছে আমাদের মেন বিচার হচ্ছে আমার ভাই যে চলে গেছে, আর একজন থার্ড ক্লাস প্রস্টিটিউট মেয়ের জন্য আসলে এগুলো করাটাই, কথা ওর নাম মুখে ধরাটাই হচ্ছে অপমানজনক। আমরা চাই এমন একটা জিনিস যাতে এমন একটা বিচার হোক, এমন একটা দৃষ্টান্ত। আমাদের দেশে যে ধারাটা আছে পরকীয়াটা তেমন একটা অত বেশি ইয়া না, কিন্তু কথা হচ্ছে এই পরকীয়ার জন্য কিন্তু একটা ফুল ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তার মান সম্মান যাচ্ছে, তার টাকা পয়সা যাচ্ছে, তার স্ট্যাটাস যাচ্ছে, তার বউ যাচ্ছে, সে সব কিছু হারিয়ে সে নিঃস্ব হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েটার কোনো কিছু হচ্ছে না। সে কাবিনের টাকায় টাকা পাচ্ছে, সে আরেকজন ছেলের সাথে গিয়ে হয়তো দেশের বাড়ি গিয়ে ফুর্তি করবে, তার সব কিছু ওকে, একটা ছেলে সফর হবে। এমন একটা দৃষ্টান্ত হবে যেটা হচ্ছে পরবর্তীতে কোনো মেয়ে এটা চিন্তা করবে না কোনো হাজব্যান্ডের সাথে কমিটমেন্ট থাকা অবস্থায় কোনো কিছু পরকীয়া করা। তোমার যদি হাজব্যান্ডকে ভালো না লাগে তুমি তাকে ডিভোর্স দিয়ে চলে যাও, কিন্তু তোমরা তখন মিউচুয়াল করে ডিভোর্স করে বলো, কিন্তু তুমি হাজব্যান্ডের সাথে কমিটেড থাকা অবস্থায় কোনো চিটিট করে, এরকম একটা আমি শাস্তি দেওয়া করি যাতে সারা বাংলাদেশ সবাই জানে এরকম কারোর সাথে কমিটমেন্ট থাকা অবস্থায় পরকীয়া করা অনেক ঘৃণার একটা কাজ, এটার জন্য যাতে ফাঁসি হয়। আমার মনে হয়, আমি পার্সোনালি মনে করি এটা ধর্ষণ হচ্ছে অনেক বড় ধর্ষণ, শুধু একটা মানুষের লাইফ নষ্ট হয়, আর পরকীয়া করার মধ্যে একটা পুরো পরিবার ডিস্ট্রয়, আমাদের মতো একটা পুরো পরিবার ডিস্ট্রয়। এখানে হয়তো যদি তার বাইরের ভাই যদি বাচ্চা থাকতো, বাচ্চার লাইফটাও ডিস্ট্রয় হয়ে যেত। আমার বড় ভাই, ওদের ইন্টেনশনটা ছিল, দেখেন আমাদের তো বাসায় কেউ নেই, আম্মা একলা, বড় ভাই বারবার বলছিল একটা বাচ্চা নেওয়ার জন্য, আমরা কিন্তু বাচ্চাটাও নেয় নাই। ওনার শাশুড়ি নাকি মানা করছিল, আমরা স্টুডিও গেছিলাম আর কি, বাচ্চা নিতে দেয় নাই, বলছে শরীর ভেঙে যাবে। আবার এটা আপনার মা এটা সরাসরি আমাদেরকে বলছে, প্রথম দিনেই বলছে। তাহলে চিন্তা করে দেখেন ওদের ইন্টেনশনটা কত বড়, কত দীর্ঘ ইন্টেনশন ছিল। কেন বাচ্চা নেয় না, বিয়ে করে, এরকম কেউ আছে 3-4 বছর, আর অলরেডি ভাইয়ের বয়স 32, ভাবির বয়স 29, 30-এর পর হচ্ছে বাচ্চা নিলে হচ্ছে মেয়েদের অনেক প্রবলেম হয়, এবং মেয়েদের বাচ্চা নেওয়ার অরিজিনাল সময় হচ্ছে 23 বছর 25 বছর ওই সময়। তাহলে অবশ্যই এটা একটা ওদের ইন্টেনশন। এবং আরমান নামে একটা ছেলের জন্য আমরা টাকা তুলছিলাম, এটা একটা কেন যে তাদের ইন্টেনশন ছিল, আরমান একটা ছেলের জন্য আমরা টাকা তুলছিলাম, ওর ভাই আপন ছোট ভাই ক্যান্সার আক্রান্ত ছিল 2009-10 সালে। আমরা সারা বাংলাদেশ থেকে প্রায় 80 লক্ষ টাকা তুলছিলাম, এবং 80 লক্ষ টাকা তোলার পর ওর বার্মন গ্রেডে সিঙ্গাপুরের ট্রিটমেন্ট ওর খরচ হয়েছে আমরা যত জানি 35 লক্ষ টাকার মতো। আরমানটা কে, কার ছোট ভাই? মিতুর ছোট ভাই, আপন ছোট ভাই। ভাইও আছে? হ্যাঁ, মারা গেছে উনি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওদের জায়গা সম্পত্তি ছিল, ফ্ল্যাট ছিল, সিএনজি ফিলিং স্টেশন ছিল, বাইরের জায়গা ছিল, ওরা কোনো কিছু বিক্রি করে নাই। কোনো কিছু বিক্রি না করে ওরা সাধারণ মানুষের কাছে সাহায্যের জন্য আবেদন করা শুরু করলো। আচ্ছা আচ্ছা। তাহলে চিন্তা করেন, আপনি কোন একটা অসুখ হলেন, আগে তো আপনি নিজের ঘরের জিনিসপত্র বিক্রি শেষ করে তারপরে মানুষের কাছে হাত পাতা, ওরা হচ্ছে মানুষের সাথে হাত পাতা শুরু করলো, মানুষের হাতে হাত পাতা শুরু করলো। আমরা সবাই বড় ভাইটা তখন সবাই গিয়ে আসলো, তখন বড় ভাইয়ের থার্ড ইয়ার স্টুডেন্ট, ফোর্থ ইয়ার স্টুডেন্ট, আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আমরা সবাই, আমার বন্ধু জহির, তারপর ওরা সবাই মিলে আমরা সবাই আগে আসলাম। আবার মিতুরা আমাদের করেসপন্ডিং ব্যাচ 2008-এ, তো সে আমাদের এক প্রকার বন্ধু ছিল 2008 সালের দিকে। তো আমরা সবাই আগে আসলাম এই ছেলেটার বাঁচানোর জন্য। আমরা তখন জানতাম না যে ওরা এত হিউজ টাকা পয়সার মালিক তারা। তারপর 2008 সালে যখন হচ্ছে আমরা 80 লাখ টাকা তুললাম, 35 লাখ টাকার মতো খরচ, তখন বাকি 45 লাখ টাকার জন্য বন্ধুরা সবাই মিলে গেল, বললো যে এই আমাদের এত টাকা খরচ হয়ে গেছে, বেশি টাকা না, 12 লাখ টাকা আছে, কিন্তু আমাদের হিসাবে 35 লাখ টাকা। আমরা হাসপাতাল থেকে খোঁজখবর নিয়েছি, এখানে সিঙ্গাপুরে খোঁজখবর নিয়েছি, 35 লক্ষ টাকার মতো খবর হচ্ছে। তাহলে তারপরেও গিয়ে গেল 12 লাখ টাকা, তারপর আমরা মেনে নিছি। তখন বললাম ঠিক আছে, 12 লাখ টাকা দিয়ে আমরা হচ্ছে আরমানের নামে একটা আরমান ফাউন্ডেশন খুলি, যেখান থেকে আমরা লিউকেমিয়া ক্যান্সার আক্রান্ত পেশেন্টদেরকে টাকা দিব। তখন ওনারা বলছে কি ওনারা বলতেছে ঠিক আছে, একদিন ঘুরে, 2 দিন ঘুরে, 3 দিন ঘুরে, 4 দিন পরে জানতে পারেন সেটা ওর মৃত্যুর নামে হচ্ছে ফিক্সড ডিপোজিট করে ফেলছে। আর এই টাকাটা হচ্ছে একজন ফকিরের টাকা, সাধারণ মানুষের টাকা, রাস্তায় তার টাকা। ইভেন আমি সিলেট থেকে 7 লক্ষ টাকা পাঠিয়েছিলাম, আমাকে এক ভিক্ষুক এসে একটা টাকা দিয়ে বলতেছিল আমার এই 1 টাকার বিনিময়ে ওই লোকটা যাতে বেঁচে যায়। তাকে একজন এসে ভিক্ষা দিয়ে গেছিল, এবং সেটা নিয়ে এসে আমার এখন মনে আছে, স্পষ্ট মনে আছে, আমি নিয়ে দাঁড়াচ্ছিলাম, আমাকে এসে দিয়ে এসে এই কথাটা বলতেছিল।
তো সুতরাং মানে এই টাকা নিয়েও তারা ব্যবসা করছে, এই টাকা নিয়েও তারা ব্যবসা করছে। ছেলের জীবন নিয়েও তারা, তার বাপের ব্যাপারে খোঁজখবর নিয়ে বিভিন্ন দুর্নীতি টুর্নীতি এসব অনেক কিছু আমরা জানতে পারবো। তো সুতরাং আমরা আসলে বুঝতে পারি না, আমার বড় ভাই বুঝতে পারে না, সেই না বুঝতে না পারার ফল হচ্ছে আজকের এই ঘটনা।